নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কিছু ঝামেলার কাজ থেকে একটু রেহাই দেবে এবং সংসারে কিছু ফালতু খরচার থেকেও বাঁচিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি প্রথম টিপসে আমরা এখানে প্রেসার কুকারে খাবার বসিয়ে দিয়েছি। মানে প্রেসার কুকারে আমরা গৃহিণীরা বেশিরভাগটা রান্নাবান্না পছন্দ করি, কারণ অল্প সময়ের মধ্যে খাবারটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খাবারটা রেডি হয়ে যায়, আমাদের সময়টাও নষ্ট হয়ে যায় না। তার জন্য আমরা এরকম প্রেসার কুকারে যখন রান্না বসিয়ে দিয়ে তাড়াহুড়োর চোটে অন্য কাজ করতে গিয়ে আমাদের যে কটা সিটি পড়ার কথা ছিল সেটা আর যদি মনে না থাকে, এবার যদি সিটিটা বেশি পড়ে যায় তখন কিন্তু খাবারটা বেশি সেদ্ধ হয়ে যাবে। যদি ভাত বসানো থাকে সেক্ষেত্রেও কিন্তু ভাতটা বেশি নরম হয়ে যাবে। এবার তোমরা বুঝতে পারছো না কটা সিটি পড়ে গেছে, সেক্ষেত্রে তাড়াতাড়ি করে এটা খুলতে হবে। তো কিভাবে খুলবে চলো তারই একটা টিপস। চলে এসেছি সিঙ্কের মধ্যে। তো সিঙ্কের মধ্যে আমি প্রেসার কুকারটা রেখে দিয়েছি। রেখে এইভাবে গরম প্রেসার কুকারের ঢাকনার উপরে যদি এরকম জল দিয়ে দাও, সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনাটা খুলে যাবে। কারণ প্রেসার কুকার যখন আমরা বন্ধ করে দিই, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলতে পারি না, এর মধ্যে হাওয়ার অনেকটা প্রেসার থাকে, সেই প্রেসারের কারণে। এবার ঠান্ডা জল যদি প্রেসার কুকারে ঢাকনার উপরে দিয়ে দিই, দেখবে সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে যাবে। তখন তোমরা তোমাদের মতন দেখে নেবে এটা সেদ্ধ হয়েছে কি হয়নি। যদি না হয় আবার একটু সিটিতে বসিয়ে দেবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপসে। এখন অনেকের না অনেক ধরনের মানে শরীরটা খারাপ করে, যেমন কোলেস্ট্রল যাদের বেশি হয় তাদের কিন্তু তেল একেবারে খাওয়া উচিত না। মানে তেল কিন্তু তারা খেতে পারে না, কিন্তু এই ধরনের বেগুন ভাজা খেতে কিন্তু সবারই পছন্দ করে। এই জন্য অল্প তেলে কিভাবে আমরা বেগুনটাকে ভেজে নেব তারই একটা টিপস। তো দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি একটু লবণ আর দিয়ে দেব একটু হলুদ। তো লবণ হলুদ আমি যখন বেগুনটা ভাজবো, ভাজার 15 মিনিট আগে লবণ হলুদ মিশিয়ে এভাবে আমাদের একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমরা একটা ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দেব। 10 থেকে 15 মিনিট পর কিন্তু এটাকে আমরা হাতে নেব। তো যাদের শরীরে কোলেস্ট্রল, হাই প্রেশার এই সমস্ত পেশেন্টরা না দেখবে এই এমন কিছু খেতে তাদের ইচ্ছা করে যেগুলো তাদের খাওয়া বারণ আছে। তো সেই ইচ্ছাটাকে একেবারে না দাবিয়ে রেখে তোমরা যদি অল্প তেলেও বেগুনটা ভেজে দিতে পারো তাহলে কিন্তু অনেকটাই উপকার হয়। দেখতেই পাচ্ছ 15 মিনিট পরে চলে এসেছি, আর এর বেগুন থেকে কতটা জল বেরিয়েছে দেখো। এই জলের জন্যই বেগুনের মধ্যে যখন এতটা পরিমাণ জল থাকে তখন বেগুন ভাজতে কিন্তু প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হয়। তো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি অল্প তেলে কিভাবে বেগুনটা ভাজা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু তেল। এই যে একটু তেল দিয়েছি, তোমরা আরও এর থেকে কমও দিতে পারো। তো আমি এখানে একটুকু তেল দিয়েছি, দিয়ে আমি বেগুনগুলোকে আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেব। আমি কিন্তু এখানে আর একটুও তেল ব্যবহার করব না। আমি বারবার বলছি আমি এখানে একটু তেল বেশি দিয়েছি, কিন্তু তোমরা একটু এর থেকেও কম যদি দাও তাহলেও কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর একদম আঁচটাকে মিডিয়াম আঁচে করে রাখতে হবে, কারণ ফুল আঁচ যদি করে দাও তাহলে তেলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বেগুনটা পুড়ে যাবে। তো সেইভাবে যেভাবে বলছি সেইভাবেই তোমাদের কিন্তু করতে হবে। এইভাবে করার মধ্যে দিয়ে এইবার একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমরা কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ঢাকনা তুলে নিয়েছি, কিছুক্ষণ পরও ফিরে এসেছি। এর মধ্যে তেল যতটা ছিল দেখতেই পারছো ততটা কিন্তু তেল এখনও আছে। এইভাবে এটাকে একটু উল্টে পাল্টে দেবো। উল্টে পাল্টে দেখতেই পারছো কিছুটা ভাজা হয়েছে, আবার কিছুটা একটু কাঁচা কাঁচাও আছে। এবার এটাকে কিন্তু আরও একটু সময় ধরে ভাজতে হবে। ভাজার পর দেখবে লাস্টেও এই তেল আমি কিন্তু আরও বেশি করে লাগাবো না, কারণ আমরা যখন ভীষণ ভালো করে বেগুনটা ভাজি দেখবে তেল অনেকটা পরিমাণে আমরা দিই, তেলে দিয়ে একদম তেলে বুজবুজ করে বেগুনটা ভাজি। তো সেরকম পেশেন্টদের যখন খাওয়াতে হয় তখন তো সেইভাবে ভাজলে হয় না। এছাড়াও অল্প তেলে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে কিভাবে বেগুনটা ভাজা যায়। তার জন্য তোমরা 10 থেকে 15 মিনিট আগে, 20 মিনিট আগেও যদি করো তাহলেও কিন্তু অনেকটা ভালো। নুন হলুদ মাখিয়ে রেখে দেবে, তাহলে এক্সট্রা এর থেকে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলেই কিন্তু বেগুনটা আমরা ভেজে নিতে পারবো। এইবার দেখো মাঝখান থেকে যেগুলো ভাজা হয়ে যাচ্ছে এগুলো তুলে নিচ্ছে, আর সাইড থেকে যেগুলো আছে সেগুলো আবার মাঝের দিকে দিয়ে দিচ্ছি। তো আমার বেগুন এখানে ভাজা হয়ে গেছে, দেখতেই পারছো কতটা তেল দিয়েছিলাম, সেই সামান্য তেলের মধ্যে বেগুনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে।
তো আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি আরও একটা টিপস নিয়ে। বাজার থেকে আমরা যখন এরকম মাছ কিনে আনি, বেশি করে যখন মাছ কিনে আনি, আমরা কি করি, সেই মাছগুলোকে একেবারে ধুয়ে তারপর তুলে রাখি, কিছুদিন ধরে ফ্রিজের মধ্যে রেখে রেখে খাবো তার জন্য। এবার এই বেশি করে যখন আমরা মাছ আনার পর মাছগুলোকে প্রথমে আমাদের কি করতে হয়, মাছগুলোকে ধুতে হয়। দেখো আমাদের বাঙালিদের কিন্তু মাছ খুবই প্রিয়, এই জন্য মাছ আমরা বাড়িতে সবসময় আনার চেষ্টা করি, মানে রেখে দেওয়ার চেষ্টা করি। এবার এমনটা হয় বাজার একেবারে পাশে থাকে না, বাড়ি থেকে সবসময় কেউ মাছ কিনে এনে দেবে তেমনটাও হয় না, কারণ টাটকা মাছ খাওয়াটা বেশি ভালো। কিন্তু যাদের একটু সমস্যা হয় তারা কিন্তু এইভাবে মাছ ফ্রিজে রেখেও খেতে পারো, কারণ আমি মনে করি 2-4 দিন ফ্রিজে মাছ থাকলে খুব একটা সমস্যা হয় না। তো এইভাবে মাছ যখন আমরা ধুয়ে ফেলি, মাছ ধোয়ার পর দেখবে বাজার থেকে যখন এরকম মাছ কিনে আনি, মাছ আমরা ধুয়ে কমপ্লিট করে ফেলি, তারপর কি করি, ফ্রিজে রাখার জন্য যে কোনো একটা বড় বাটি কিংবা গামলার মধ্যে মাছটা এইভাবে রেখে যদি ফ্রিজের মধ্যে খোলা রেখে দাও তাহলে কিন্তু একদম ভালো না। তার জন্য কি করতে হবে, এরকম একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিতে হবে। এয়ারটাইট কন্টেনারের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। এইভাবে মাছগুলোকে দিয়ে তোমরা এটাকে আটকে দিতে পারো, কারণ এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে মাছটা যদি রাখো তবেই কিন্তু মাছটা ভালো থাকবে। আমি বারবার বলছি, ফ্রিজের মধ্যে কিন্তু মাছ খুলে রাখবে না, খুলে রাখা মাছ উচিত না। তো তোমরা বন্ধুরা দেখতেই পেলে আমি মাছ কিন্তু এইভাবে কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো একইভাবে আমরা যখন এরকম চিকেন আনি, চিকেনগুলোকেও কিন্তু ধুয়ে ভালো করে গুছিয়ে আমরা যদি তখন না রান্না করতে হয়, ফ্রিজের মধ্যে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। রাখার পর মাছ মাংস এই যে ধুলাম, ধোয়ার পর আমরা কি করি, হাতে হ্যান্ড ওয়াশ নিই, হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে ফেলি। এবার এই যে মাছ মাংস সবটা আমরা যে ধুয়েছি, ধোয়ার পর এই যে হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পরও দেখবে আমাদের হাত থেকে কিন্তু একটা আষ্টে বাজে গন্ধ হাতে থেকেই যায়। আমরা হাতটা যতবারই ধুই না কেন আর যত ভালোভাবেই ধুই না কেন, সেই হাতের গন্ধটা কিন্তু যেতে চায় না। তখন আমাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ হাতের এই গন্ধটা ভীষণ বাজে লাগে। এইবার আমরা কি করব, এই হাতটাকে এখন আরও কি করব, তার ফলে আমাদের হাতে গন্ধ আর থাকবে না মাছের। তো চলো সেটাই দেখিয়ে দিই। আমি প্রথমে যেটা করব, হাতটাকে একটা গামছা দিয়ে শুকনো করে মুছে নেব। হাতটা আমি মুছে নিয়েছি। এইবার মুছে নেওয়ার পর কি করব, নিয়ে নেব একটু সর্ষের তেল। তো এইভাবে হাতে একটু সর্ষের তেল দিয়ে এইবার এই তেলটা পুরো হাতে আমি মালিশ করে দেব। এইভাবে পুরো হাতটার মধ্যে সর্ষের তেল যদি লাগিয়ে দিই তাহলে মাছের যে আষ্টে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু আমাদের হাত থেকে আর বেরোবে না। দেখবে হাতে একটা বাজে গন্ধ লাগলে বাড়ির কারোর পাশেও যদি যাও তখনও তাদের নাকেও কিন্তু সেই গন্ধটা লাগে। নিজের হাতের গন্ধটা নিজের যতটা না লাগে, পাশের মানুষটার কিন্তু বেশি লাগে। তো সেই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের, তার থেকে এরকম সর্ষের তেল লাগিয়ে নেবে, সেই সমস্যার মধ্যে পড়তেও হবে না। আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটো অ্যাপেল আছে। তো বাজার থেকে আমরা যখন এরকম অ্যাপেল কিনে আনি, আনার পর আমরা প্রথমে যেটা করি, অ্যাপেলটাকে আমরা প্লেন জলে ধুয়ে ফেলি, মানে ঠান্ডা জলে আমরা এটাকে ধুয়ে আমরা খাই, অথবা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, তাদের খেতে দিই। এবার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের আমরা কিন্তু এইভাবে যদি বাজার থেকে কিনে এনে জলে ধুয়ে বাচ্চাদের খেতে দিই, তাহলে কিন্তু ওদের পেটের অনেকটা অসুখ করতে পারে, অনেক সমস্যা হতে পারে। তার কারণ কি, কারণ আপেলের মধ্যে না একটা মোমের প্রলেপ দেওয়া থাকে, কারণ আপেলগুলোকে অনেকটা গ্লেজি লাগতে হয়। বাজারে যখন আসে তো আপেলগুলোর মধ্যে অনেক ধরনের ওষুধ স্প্রে করে এইগুলোকে টাটকা রাখার জন্য, দেখতে ভালো রাখার জন্য, পোকামাকড়ের অ্যাটাক থেকে বাঁচানোর জন্য। তো সেই সমস্ত কীটনাশক যদি এর মধ্যে দেওয়াও থাকে, তো বাড়ি এনে যদি প্লেন জলে ধুয়ে আমরা খেতে দিই বাচ্চাদের, তখন সমস্যাটা কিন্তু থেকেই যাবে। তার থেকে তোমরা কি করবে, নিয়ে নেবে একটা বাটি, বাটির মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি, একটু উষ্ণ গরম জল দিয়ে দেবে। সেই গরম জলের মধ্যে আপেলটাকে এইভাবে দিয়ে দেবে, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ। তো লবণ আর গরম জল এই দুটোর একসঙ্গে করে এবার আপেলটাকে হাত দিয়ে একটু কষলে কষলে ধুয়ে নিতে হবে। এইভাবে যদি কষলে ধুয়ে নাও তাহলে আপেলের গায়ে যে মোমের প্রলেপটা আছে সেই
মোমের প্রলেপটা গরম জলের জন্য তো উঠে যাবে। আর যদি কোনো ওষুধ স্প্রে করাও থাকে অ্যাপেলের গায়ে, তো সেই স্প্রের যে একটা কার্যক্ষমতা সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে, যেহেতু গরম জল আর লবণ কিন্তু ক্লিনিংয়ের পক্ষে অনেকটা উপকারী, এটা কিন্তু আমরা সবাই জানি। এবার এইভাবে আমাদের দুটো আপেলই, মানে যে কটা আপেলই যখন বাজার থেকে কিনে আনবে, আনার পরপরই আপেলগুলোকে ধুয়ে রাখবে। এইভাবে ধুয়ে তারপর যখন পরে খাওয়াচ্ছ তখন একবার প্লেন জলে ধুয়ে নেবে, কোনো ব্যাপার না। কিন্তু বাজার থেকে আনার পর কিন্তু গরম জলে লবণ দিয়ে এটা ধুতেই হবে। ধোয়ার পর তারপর আবার একটু প্লেন জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পারছো, এরকম অ্যাপেল যদি বাচ্চা, বড়, বয়স্ক মানুষ যে কেউ খায় কোনো মানে ক্ষতি হবে না, অনেকটা উপকারী হবে তোমাদের। আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ টিপ। তো এই যে টিপ আমরা পড়ার জন্য তো কিনে আনি, বাড়িতে যদি অনেক করে টিপের পাতা কিনে আনি, কিছুদিন থাকতে থাকতে টিপের পাতার কি একটা সমস্যা হয় বলো তো? এই যে টিপগুলো, টিপের যে আঠা থাকে নিচে, সেই আঠাগুলো অনেকটা শুকিয়ে যায়। এবার আমরা যখন টিপগুলো কপালে দিই, দেখবে কিছু সময়ের মধ্যে না সেই টিপটা কখন কপাল থেকে খুলে পড়ে গেছে আমরা বুঝতেও পারবো না। তখন মুখটা দেখতে অনেকটাই খারাপ লাগে। কারণ যাদের টিপ পরা অভ্যাস আছে তারা যদি টিপ পড়তে পড়তে টিপ না পড়ে, তখন দেখতে খুবই খারাপ লাগে। তো বন্ধুরা তোমরা কি করবে, সেই টিপের আঠা আনার জন্য টিপের পাতাটাকে ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে, তাহলে আঠা আবার ঠিক হয়ে যাবে। আর যদি সেটা না পারো, তাহলে এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নেবে, গ্লাসের মধ্যে দিয়ে দেবে একটু ঠান্ডা জল। আর যদি ঠান্ডা জলেরও সমস্যা থাকে, দেখবে এখনও গ্রামের দিকে কিছু কিছু বাড়ি ফ্রিজ যাদের নেই তারা কিন্তু এখনও কলসিতে করে জল খায়। কলসি অথবা মাটির যে ফিল্টারগুলো আছে তার মধ্যে জল রাখলে দেখবে অনেকটা ঠান্ডা হয়। সেই ঠান্ডা জল নিয়ে নেবে গ্লাসের মধ্যে। এবার ঠান্ডা জলটা দিয়ে এরকম পুরো টিপগুলো এরকম গ্লাসের গায়ে লাগিয়ে নেবে। এইভাবে যদি টিপগুলো গ্লাসের গায়ে লাগিয়ে কিছুক্ষণ রাখতে পারো, তাহলে দেখবে এই যে গ্লাসের যে ঠান্ডাটা, সেই ঠান্ডা টিপের মধ্যে মানে আঠার মধ্যে গিয়ে আঠাটাকে এতটা শক্ত করে দেবে, সেই আঠা কিন্তু আর অতটা সহজে উঠবে না। এবার এখান থেকে একটা টিপ তুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর আঠাটা কতটা শক্ত হয়ে গেছে। যখন ঠান্ডার মধ্যে আমি টিপটাকে লাগিয়েছি, লাগানোর সঙ্গে সঙ্গে এর যে আঠা শুকিয়ে গেছিলো, সেই আঠাটাও কিন্তু আর শুকাবে না, অনেকটাই কিন্তু শক্ত আঠা তৈরি হয়ে গেছে। এইবার এটাকে আমি কিন্তু তুলেও দেখিয়ে দেব কতটা শক্ত হয়ে গেছে, তোমরা আশা করছি দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ টিপটা কতটা শক্তভাবে আটকে আছে, আমি এখানে অনেকটা শক্ত করে কিন্তু টেনে তুলছি। তো এইভাবে টিপের আঠা যদি কমে যায়, তোমরা একটু ঠান্ডা জলের গ্লাসে দিয়ে দিতে পারো অথবা ফ্রিজের মধ্যে রাখতে পারো, দেখবে টিপের যে আঠাটা যে শক্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেই সমস্ত সমস্যা আর থাকবে না। তো অনেকটাই তোমাদের উপকার হবে। আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।